আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার অষ্টম শ্রেণী বার্ষিক দিয়েছো কিংবা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছ, এরপরে ক্লাস 9-এ উঠবে। 9-এর গণিত বিষয়ের প্রথম অনুশীলনের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই বাস্তব সংখ্যার একটা কনসেপ্ট হচ্ছে রেখাচিত্র। এই রেখাচিত্রটা যদি তোমার ধারণা থাকে, অধ্যায়টা কিন্তু তোমার কাছে সহজ, একবারে পরিষ্কার। রেখাচিত্রের ধারণা না থাকলে তোমার এরপরে কি হবে, এরপরে কি আসবে, কত কঠিন হবে সে সম্পর্কে তোমার কনফিউজড থাকবে। আমি মনে করি এই বাস্তব সংখ্যার রেখাচিত্র তোমার বইয়েও আছে, আমি সেটাই কিন্তু তোমার এখানে তুলে ধরেছি, বোঝানোর চেষ্টা করব। এবং এটি যদি বুঝে থাকো তাহলে তোমাদের এই প্রথম অধ্যায় বা অনুশীলনী কঠিন বলে মনে হবে না। চলো কথা না বলে বাড়িয়ে আমরা আজকে শুরু করি। বাস্তব সংখ্যা, পৃথিবীতে যে সকল সংখ্যা আছে যেগুলোকে আমরা দেখতে পাই, গুনতে পারি, হিসেব করতে পারি, জানি, এগুলো বাস্তব। যেগুলো বাস্তবে আমরা লিখতে পারি, লিখে প্রকাশ করতে পারি, বাস্তব সংখ্যা। এখন এমন কোন সংখ্যা নেই যেটা আমরা লিখে প্রকাশ করতে পারি না, তাই না? ওটাকে আমরা এখানে আলোচনার মধ্যে রাখছি না, অবাস্তব কিছু এখানে না। এখানে পুরোটাই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা। বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, দেখতে পাচ্ছ, একটা তীর এদিকে যাচ্ছে আর একটা ওই দিকে যাচ্ছে। তার মানে বাস্তব, এই রেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে, রেড লেটার বা বাস্তব সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে বাস্তব সংখ্যা দুই প্রকার। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। একটা মূলদ আর একটা অমূলদ। এই মূলদ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। মূলদ সংখ্যা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে তোমার ভগ্নাংশ। আবার অমূলদ, তার অন্তর্গত শুধু অসীম অনাবৃত্ত দশমিক, যেগুলোকে সংক্ষেপে দশমিক বা সহজেই আবৃত্তকরণ করে সংক্ষেপে প্রকাশ করা যায় না। এগুলো অসীম, যার শুরু আছে যার শেষ নাই। শুরু আছে মানের শেষ নাই, ক্ষুদ্র মান থেকে ক্ষুদ্রতর আসতেই থাকবে, এমন সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। আমরা এবার পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা নেব। পূর্ণ সংখ্যা তিন ভাগে বিভক্ত, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা সেই সংখ্যা, আমরা সবাই কিন্তু পজিটিভ বুঝি, পজিটিভ শব্দটা বুঝি, অর্থাৎ এটা পজিটিভ, ধনাত্মক। ঋণাত্মক সবাই বুঝি এই যুগে, এটা হচ্ছে ঋণাত্মক। আর শূন্য এমন একটা সংখ্যা যা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। এজন্য তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে শূন্যকে অঋণাত্মক সংখ্যা বলা হয়েছে। এটি ধনাত্মক নয় আবার ঋণাত্মক নয়। চার্টে দেখতে পাচ্ছ শূন্য একাই একটি স্থান ধরে রেখেছে। এবার আমরা ধনাত্মক সংখ্যা নিয়ে পরবর্তীতে আলোচনায় যাব, তার আগে ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ দুই ভাগে বিভক্ত, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, সাধারণ এবং দশমিক। এরপরে এই জায়গায় এই সাধারণ যে ভগ্নাংশ আছে, এইখানে দেখো সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার। তোমরা এর আগে পড়েছো প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আসলে মূলত সাধারণ ভগ্নাংশ দুই প্রকার। মূলত সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, একটা প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। এই অপ্রকৃতকে আমরা মিশ্র রূপে প্রকাশ করতে পারি, আবার মিশ্রটাকে অপ্রকৃত রূপে প্রকাশ করতে পারি। আমরা জানি এগুলো, মিশ্রকে
অপ্রকৃত, আবার অপ্রকৃতকে মিশ্র রূপে প্রকাশ করা যায়। প্রকৃত কোনটা? প্রকৃতের দেখা যাবে ভগ্নাংশটার লব ছোট হবে, লব কি হবে? ছোট। আর হর বড় হবে, হর বড় হবে, লব ছোট হবে এবং হর বড় হবে, তাহলে সেটা প্রকৃত হবে। তোমরা নিশ্চয়ই বুঝেছো, লব যার ছোট, হর যার বড়, সেটা হচ্ছে প্রকৃত। নেক্সট আমরা এবার এইখানে নেক্সটে যাব, তার আগে এটা ডিলিট করব। অপ্রকৃত, এই অপ্রকৃত কোনগুলো? অপ্রকৃত হচ্ছে সেটা আমরা জানি যার লবটা বড়, লব কি বড়, আর হর ছোট, হর ছোট, লব বড়, হর ছোট, এটাকে বলা হয় অপ্রকৃত। যেমন এইখানকার এক্সাম্পলে বলা যায় 3 এবং এই যে 4-3, এটা প্রকৃত। কেন প্রকৃত? এর লবটা কিন্তু ছোট, হরটা কিন্তু বড়। তাহলে এখানকার উদাহরণ কেমন হবে তোমরা নিশ্চয়ই জানো। 7, আমি যদি এখানে তার নিচে এই যে এইভাবে লিখি, তাহলে এটা হবে কি? যার লব বড়, হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা চাইলেই অপ্রকৃতকে মিশ্র বানাইতে পারি। যেমন এটা ভাজক হিসেবে কাজ করে। 6 দিয়ে আমরা যদি 7কে ভাগ করি, 6 একে 6, 1 থাকলো, এই 1 এখানে বসবে, 6 ভাজক এখানে যাবে। তার মানে বোঝানো হচ্ছে 1 পূর্ণ, 1 পূর্ণ। এই যে 1 পূর্ণ সংখ্যা বের হচ্ছে এবং 6-এর 1, 1 পূর্ণ 6-এর 1, তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটা পেয়ে গেলাম আমরা মিশ্র ভগ্নাংশ। আসলো কোথা থেকে? অপ্রকৃত থেকে। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লব বড়, হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে পুনরায় আমরা পেতে পারি মিশ্র ভগ্নাংশ। আবার এই যে 1 পূর্ণ 6-এর 1, এটা থেকে আমরা কনভার্ট করে পুনরায় 6 একে 6 যোগ 1, মানে এদিক দিয়ে আমরা গুণ করতে পারি এবং এই পাশে আমরা যোগ করতে পারি। কি করতে পারি? যোগ করতে পারি। তাহলে আমরা পেয়ে যাব আবার 7, অর্থাৎ 6-এর 7। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত থেকে মিশ্র, আবার মিশ্র থেকে অপ্রকৃত, বারবারই রূপান্তর করা যায়। এজন্য মূলত বলা যাবে সাধারণ ভগ্নাংশ 2 প্রকার, একটা প্রকৃত আর একটা অপ্রকৃত। এই অপ্রকৃতকে আবার মিশ্রতে রূপান্তর করা যায়, মিশ্রকে আবার অপ্রকৃত বানানো যায়। আশা করি সবাই বুঝেছো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সসীম দশমিক আর একটা অসীম আবৃত্ত দশমিক। এখন সসীম আর একটা হচ্ছে অসীম, এই দুটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেখানে চলে যাব, সসীম এবং অসীমের আলোচনায় যাব। এই সসীম এবং অসীমের আলোচনায় গেলে এই অধ্যায়ের সবচেয়ে বেশি প্রশ্ন হয় সসীম এবং অসীম নিয়ে। সসীম কোনটা? যার সীমা আছে, যার সীমা আছে, যার সীমা আছে, এটা সসীম। অসীম যা শুরু হয়েছে বা চলমান আছে, এটা হচ্ছে যার মানে সীমা নেই, শুরু হয়েছে, চলতেই আছে, এটা হচ্ছে অসীম। তবে এটা আবৃত্তকরণ করা যায়।
তাহলে সসীম দশমিক কেমন? সসীম দশমিক আমরা সচরাচর প্রায় ব্যবহার করে থাকি। 1.5, 2.5, 4.5, 3.5, 5.5, 6.5, 7.5, 8.5, 9.5, 10.5 এ ধরনের সংখ্যাগুলো আমরা বারবারই কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে থাকি। এই যে সেই সংখ্যাগুলোই হচ্ছে সসীম দশমিক। সসীম দশমিক। আমি আবার বলছি, যে সংখ্যাগুলো যেই ভাঙ্গা সংখ্যাগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক আবারও বলতে পারি আমরা এই যে 1.5, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1/2 2/1, 2.5, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি 5/2, এইভাবেও লিখতে পারি 3.5, আমরা যেটাকে 7/3 দিতে পারি, আবার 4.5 এবং আমরা 5.5 এ ধরনের সংখ্যা শুনি শূন্য দেওয়াও যেতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। এই সংখ্যাগুলো বললাম যে এই সংখ্যাগুলো আমরা প্রতিনিয়ত 6.5, 7.5, 8.5 এবং 9.5, 10.5, এক কথায় এই সাড়ে শব্দটা আমরা বারবারই ব্যবহার করেছি। সাড়ে বাদ দিয়েও হবে, সাড়ে ছাড়াও হতে পারে। কেন? 5.40 আমরা 5 টাকা 40 পয়সা, এই পয়সা তো যখন আমাদের ছোটবেলায় আমরা 10 পয়সা দেখেছি, 5 পয়সা দেখেছি, এই যে এখন যেহেতু প্রচলন নেই, অর্থাৎ এই পয়সাটা আমরা হিসেব করতে পারি এবং এটা সীমার মধ্যেই একটা আছে, এই জন্য এটা সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক একে ভগ্নাংশের রূপ দেওয়া সহজ। আমরা জানি দশমিকটা তুলে দিয়ে দশমিকের বিপরীতে, অর্থাৎ এটা লবে আছে, লবের পরিবর্তে হরের দিকে কি একটা দশমিকের জন্য 1 বসাতে হবে, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাতে হবে। অর্থাৎ এগুলোকে সহজেই আমরা মানে কি আমাদের সীমার মধ্যে আমরা জানি, এগুলো বারবার লেখা যায়। আমরা এমনও জানি 2.25, এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। কি ধরনের? 2.25 সসীম। যদি বলা হয় 3.75, সেটাও সসীম। যদি বলা হয় 9.8, এটাও সসীম। যেটা সীমার মধ্যে আছে, আর যেটা সীমার মধ্যে মনে করো এমন চলমান আছে, চলতেই আছে, শেষ নেই, ছুটতেছে, এই চলে গেল, মানে এটা হচ্ছে অসীম। এ ধরনের সংখ্যাগুলো হচ্ছে অসীম। আমরা এবার অসীম আবৃত্ত নিয়ে আলোচনায় আসব। অসীম আবৃত্ত। অসীম আবৃত্ত দশমিক যে ভগ্নাংশগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা চাইলেই দশমিকের রূপ দিতে পারি। আমরা মনে করো যে এমন সংখ্যা দেখেছি যে ক্যালকুলেটর, এই যে 3.804, আবার এখানে 804, 804, 804, 804, এটা একই সংখ্যার পুনরাবৃত্তি হতেই আছে, বারবার আসতেছে। এটা হচ্ছে অসীম আবৃত্ত, বারবার রিপিট হচ্ছে বা পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 3.804 পুনর্বণিক। অর্থাৎ আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, বা
4। এটাও সঠিক। এই সংখ্যাটি বারবার কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। আমরা এটাকে আবৃত্ত করে মানে এক কথায় বন্ধনে ধরে রাখতে পারি, ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই 8 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি ঘটবে। বারবার না লিখে আমরা একবারে প্রকাশ করতে পারি, এজন্য বলা হচ্ছে অসীম আবৃত্ত। অসীম সংখ্যা ছিল, এটা চলমান ছিল, বিলিয়ন বিলিয়ন বার আসবে বা কোটি কোটি লক্ষ লক্ষ বার আসবে। এই সংখ্যাটাকে আমরা এতবার না লিখে শুধু পৌনঃপুনিক ব্যবহার করে আবৃত্তকরণ করে দিতে পারি। এই হলো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এরপরে আছে অসীম অনাবৃত্ত। অসীম অনাবৃত্ত অলরেডি অসীম অনাবৃত্ত দশমিক বলেছি আমি। অমূলদ সংখ্যা যদি যদি √2 লেখা হয়, এটির মান চলতেই থাকবে, এটি একটি অমূলদ সংখ্যা। যদি √3 বলা হয়, তার মানের কথা যদি বলি আমরা, সেক্ষেত্রে দেখা যাবে, সেক্ষেত্রে কি দেখা যাবে? যেটা চলমান থাকবে, চলমান থাকবে। √5 যদি হয়, √7 যদি হয়, তাহলে এগুলো সবই হচ্ছে অসীম আবৃত্ত দশমিক। অসীম আবৃত্ত দশমিক, এটাও অসীম আবৃত্ত দশমিক, এবং এটাও হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমি মোটামুটি আজকের এই লেকচার 1-এ শুধুমাত্র সামান্য কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার ক্লাসগুলোতে নেক্সট টাইমে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত বলবো। আশা করি কেউ ব্যর্থ হবে না। আমি চাই তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হবে, আত্মবিশ্বাস নিয়ে নিজের পরীক্ষায় নিজে অংশ নেবে। কারো উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যাওয়া মানে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তো তোমাদের হাতে যারা ক্লাস এবার 9-এ উঠবে, দীর্ঘ একটা সময় পাবে, প্রত্যেকের কিন্তু সফলতা সামনে থাকে। অনেকে ধরতে পারে, অনেকে ধরতে পারে না। আমি আশা করি তোমরা যদি তোমাদের এই সময়টাকে দৈনিক বেশি না, মোটামুটি একটা কাজে লাগাও, তাহলে তোমরা সফলকাম হবে। এজন্য আমি আশা করব তোমরা তোমাদের ধারাবাহিকতা ধরে রাখবে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।